হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এর আগে ভিডিওটা রেকর্ড করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল। আজকে সুবীর দাস এপিসোড 1, আগের দিনটাকে এপিসোড 0 ধরা যেতে পারে। আজকে এপিসোড 1 শুরু হচ্ছে। আমরা বেশ কিছু অঙ্ক করব। সবারই কারো বুঝতে কোনো অসুবিধা হবে না, এটা আমার গ্যারান্টি থাকছে। আমার এটা আমি কথা দিচ্ছি সবাইকে যে কারো বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখে নেবে, পুরো অঙ্কটা আমি খুব দ্রুততার সঙ্গে ক্লিয়ার করিয়ে দেবো। 73টা চ্যাপ্টার আছে। হুম তারপরে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস করব। অঙ্কে কারো কোনো সমস্যা হবে না। কারো যে কোনো সমস্যায় অবশ্যই সে আমাকে কমেন্ট করো বা যোগাযোগ করো, যে কোনোভাবে আমি তার উপর ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তাহলে গতকাল আমরা পড়েছি ন্যাচারাল নাম্বার অফ সেটস কোনটা, 1 2 3 4 5। ওকে, 1 2 3 4 1 থেকে শুরু হয়, পজিটিভ নাম্বার 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত, শেষ পর্যন্ত। সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার অফ সেটস। হোল নাম্বারস, এটা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, হোল নাম্বার অফ সেটস মানে অখণ্ড সংখ্যা। সেটা শুরু হয় এই এর সঙ্গে, ন্যাচারাল নাম্বার অফ সেটের সঙ্গে +0। ঠিক আছে, সেটা চলে আসে। ওকে, তাহলে 0 1 2 3 4 5 6, 0 থেকে শুরু হলে সেটা হয়ে যায় অখণ্ড সংখ্যা। আর পূর্ণ সংখ্যা চলে আসে -1 থেকে -2 -3, 0 আর এদিকে প্লাস। অতএব হোল ন্যাচারাল নাম্বার এইটুকু, তার সঙ্গে তারপরে যদি আমরা ধরি, তারপরে এটা হচ্ছে হোল নাম্বার, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা। তার সঙ্গে যে মাইনাস সেটটা আছে তাদের যদি নিয়ে নিই আমরা, তাহলে পুরোটাকে বলি আমরা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ছোটবেলা থেকে যেইগুলোকে স্বাভাবিক সংখ্যা হিসেবে জানি, সেটা কিন্তু এটা নয়। আমরা জানি -1 -2 সব থেকে শুরু হয় -3, সরি 0 -1 -2 -3, এটা থেকে শুরু হয়। সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। আমরা ছোটবেলা থেকে পূর্ণ সংখ্যায় কাজ করে আসছি, কারণ আমরা কিছু উত্তর পেয়েছি মাইনাসে, কিছু উত্তর পেয়েছি প্লাসে। কিন্তু ছোটরা যে অঙ্কটা করে, সেটা করে স্বাভাবিক সংখ্যায় এবং অখণ্ড সংখ্যায়। কারণ ছোটদের গুণ বিয়োগ এতে কিন্তু প্লাস মাইনাস থাকে না। যখন 1 2 তে যারা কেউ যোগ বিয়োগ করছে, তখন সব পজিটিভে আসে। সব পজিটিভে আসার মানে সেটি হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। ঠিক আছে, কখনো কখনো 0 চলে আসতে পারে, তাহলে 0টা এর মধ্যে আছে। ঠিক আছে, শুধু স্বাভাবিক সংখ্যা দিয়ে কিছু হয় না, স্বাভাবিক সংখ্যা থেকে 0টা থাকা দরকার, নাহলে তো আমরা সংখ্যামালাই পাবো না। ওকে, আমরা সেট অফ ইন্টিজার্স পেলাম এটা, তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার্স, দুটো ইন্টিজারকে আমরা যোগ করলে তারা ইন্টিজার হয়, দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করলে পূর্ণ সংখ্যা, দুটো পূর্ণ সংখ্যার বিয়োগ করলে তারা পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যাকে গুণ করলে পূর্ণ সংখ্যা হয়। কিন্তু ভাগের ক্ষেত্রে এই ব্যাপারটি সঠিক নয়। ভাগের ক্ষেত্রে ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে কোনো পূর্ণ সংখ্যাকে, সেই ক্ষেত্রে সেটি পূর্ণ সংখ্যা নাও হতে পারে। যেমন একটা শূন্যের একটা ধর্ম আছে, যখন আমরা কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করি, সেটি অসংজ্ঞাত হয়ে যায়। ওকে, এই অবধি ছিল। ঠিক আছে, এবার হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ বা রেশনাল। দেখো, আমাদের মধ্যে কিছু সংখ্যা আছে না, কিছু ভাগ আছে যেটা মিলে যায়। 25/5, 5 5 25, ভাগফল বেরোলো 5, ভাজ্য 25, এবং ভাজক বা ডিভাইজার হচ্ছে 5। ঠিক আছে, এটা ডিভিডেন্ড, এটা ডিভাইজার। ইংরেজি টার্মগুলো আমাদের জেনে রাখতে হবে। এটা হচ্ছে ডিভিডেন্ড, এটা হচ্ছে ডিভিজার, এটা ডিভিডেন্ড, সরি। ওকে, এটা ভাগফল। ওকে, যাই হোক, ওদের লেখাটা বাজে হয়ে যাচ্ছে। ওকে, এটা হয়। কিন্তু কিছু সংখ্যা আছে যাদেরকে ভাগ করলে তারা মেলে না। যেমন ধরো, 25কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে কি মিলবে? 3 8 24, 1 0, 3 3 9, 1 0, 3 3 9, এরকম করে 3 3 3 3 আসতেই থাকবে। তো এটাকে আমরা পৌনমণিক হিসেবে লিখতে পারি। 8 পয়েন্ট, কোনটা রিপিট কোনটা হচ্ছে, 3টা রিপিট হচ্ছে, তার জন্য 3-এর উপরে একটা বিন্দু। ঠিক আছে, আরো পৌনমণিকের আমরা আরো বড়ভাবে করব, আস্তে আস্তে অঙ্কের মধ্যে করে দেবো ওটাকে। ওকে, যা হোক, এখান থেকে আমরা যদি নতুন চ্যাপ্টার কি করে নেবো রে ভাই, দাঁড়াও তো।
নতুন চ্যাপ্টার, নতুন পেজ পেয়ে গেছি। ঠিক আছে, যাই হোক। তাহলে এর সঙ্গে মূলদ সংখ্যা হচ্ছে যখন কোনো সংখ্যাকে, দেখো, সে 25কে 3 দিয়ে ভাগ করলে উত্তর নাই মিলতে পারে, কিন্তু এটি একটি মূলদ সংখ্যা। কিন্তু কিছু সংখ্যা আছে যারাকে আমরা ভাগ করলেও ভাগ মেলে না। যেমন হচ্ছে ধরো √5, একে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না। যে √, সংখ্যাগুলো আছে যারা মিলে না, 3, √2, এরা সব হচ্ছে যাদেরকে আমরা দুটো সংখ্যার অনুপাত আকারে লিখতে পারবো না। এটাকে যেমন দুটো সংখ্যার অনুপাত 25 আর 3-এর অনুপাতে লিখতে পারছি, হতে পারে যে এটি একটি পৌনঃপুনিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু আমরা বলতেই পারি যে সংখ্যাটি মূলদ সংখ্যা, কারণ এটাকে 25/3 দুটো সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যাচ্ছে, p/q আকারে। ঠিক আছে, কিন্তু কিছু সংখ্যা যেমন √5, √3, √2, এদেরকে এরকম কোনো মানে পাওয়া যায় না, এরকম ভাবে কোনো মান পাওয়া যায় না। √5 আমরা √ওভার করা শিখবো, আস্তে আস্তে শিখবো √ওভার করা, ঠিক আছে। ওকে, এই √ওভার যদি আমরা করি, যখন করব তখন দেখব এটার না কোনো নির্দিষ্ট কোনো মান আসে না। এটা যেরকম কোনো নির্দিষ্ট মান আসে, পৌনঃপুনিক একটা সংখ্যা, এটাকে আমরা শেষ করতে পারি এখানে, কিন্তু এর কোনো নির্দিষ্ট মান আসে না। এই সংখ্যাটা এমন চলতে থাকবে, 2 3 6 0 6 7 9 7 7 4 9 9 7, এরকম চলতে থাকবে, শেষ হবে না। তো যে এই সংখ্যাটাকে কিন্তু আমি কখনো এরকম আকারে লিখতে পারবো না। দুটো সংখ্যার কেন লিখতে পারবো না সেটা আমরা ভবিষ্যতে আরো আস্তে আস্তে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে ভাই। বেশি চিন্তা করার কোনো ব্যাপার নেই, যেটুকু বলছি সেটুকু একটু মন দিয়ে শোনো। √3 কে যদি আমরা করি, √3 কে করলেও এরকম একটা মান আসবে, 1.732। হ্যাঁ, আমরা ধরতে পারি মোটামুটি এই মানটা, কিন্তু এটা নয়, ঠিক আছে। তারপরে আরো আসবে 050807568, এরকম আসতে থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা কখনো বলতে পারবো না, যেমন √2 কে যদি আমরা করি, এই √2 করলে সেরকম আসবে একটা, ধরো 1.414। আমরা যেরকম অঙ্ক করার সময় ধরে নিই যে এটার মান হচ্ছে 1.414, কিন্তু তাই বলে তো আর এটা শেষ হয়ে যায় না, এটা এরকম চলতে থাকবে, এটা সামনে চলতে থাকবে। তো এগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি। তেমন একটা সংখ্যা গণিতমালা আছে ই, একে আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। পাই, পাইকে আমরা ধরি মোটামুটি 22/7 হিসেবে ধরে নিই আমরা, এটা কিন্তু প্রায় সমান, সমান সমান নয়, ঠিক আছে। তো পাই একটা অমূলদ সংখ্যা। এরকম কিছু মূলদ আর অমূলদ সংখ্যা গেল, ঠিক আছে। আর যেসব √ওভার মিলে যায় তারা কিন্তু, তার মানে কি, তারা মূলদ সংখ্যা। যেমন 16, 4, কেন মূলদ সংখ্যা কেন বলতো? কারণ মূলদ সংখ্যা, কারণ 4/1 আকারে আমরা লিখতে পারি। 4/4 মানে যা 4/1 মানে হতো তাই। তাহলে দুটো সংখ্যার অনুপাত আকারে লেখা যায়। তাহলে সব অখণ্ড পূর্ণ সংখ্যা, সব অখণ্ড পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা, তাই না? সরি। যেমন যদি ধরা হয়, ধত্তেরি কোথায় গেল, যেমন যে কোনো সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যার আকারে লিখতে পারি, ধরো -2, -2 কে -2/1 লিখতে পারি। তাহলে যে সেট অফ ইন্টিজার্স, তারা হচ্ছে পুরোপুরি মূলদ সংখ্যা, এবং তাছাড়াও অনেক মূলদ সংখ্যা আছে, ঠিক আছে। তো এখানে এইটুকুই ছিল। ওকে, দেখি আর কি কি আছে। আর বেশি যেখানে জেনে লাভ নেই, আমরা এবার আস্তে আস্তে অঙ্কের দিকে ঢুকবো। একটি ফর্মুলা করাচ্ছি, যেখানে এখানে দেওয়া আছে সেজন্য ফর্মুলাটা করাচ্ছি। দুটো সংখ্যার যোগফল, দেখো, দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল জানা থাকলে, ধরো এক্স আর ওয়াই দুটো সংখ্যা, সরি, এখানে না, এইভাবে করবো না, এটা দুটো সংখ্যার, ধরো দুটো সংখ্যা আছে,
সেই দুটো সংখ্যার যোগফল হচ্ছে m, বিয়োগফল হচ্ছে n। তাহলে সংখ্যা দুটি হবে, ধরো x একটা সংখ্যা, x প্লাস ওয়াই সমান সমান m, x মাইনাস ওয়াই সমান সমান n। তাহলে x যে সংখ্যাটা সেটা যদি y থেকে বড় হয়, দেখো বেশি ইয়ে করে নাই, আমরা করালে পরে তখন ঠিক বুঝতে পারবে। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে এখানে কোনটা হবে, x সমান সমান হবে m প্লাস n বাই 2, আর y যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে সেটা সমান সমান হবে m মাইনাস n বাই 2। ওকে, এরপরে আস্তে আস্তে অঙ্ক সামনে আসবে, তখন আমরা করতে থাকবো আস্তে আস্তে, এত ভাবার কিছু নেই। দেখ কিছু অঙ্ক করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে। আরেকটা ফর্মুলা আছে, সংখ্যা দুটোর গুণফল। সংখ্যা দুটির গুণফল হবে x গুণ y। দেখো এদের দুজনকে আমি যদি গুণ করে দিই, তাহলে x আর y, সংখ্যা দুটো তো x আর y ছিল, তাহলে x গুণ y সমান সমান হবে m প্লাস n। দুটোকে যদি পরপর গুণ করে দিই, m মাইনাস n, আর নিচে নিচে দুই দুই গুণ হয়ে যাবে 4। এটা আরেকটা ফর্মুলা। আরেকটা আছে, দেখো সূত্রটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আর যদি বলা হয় কোনো সংখ্যা আছে, সংখ্যা দুটির গুণফল আমরা জানি এবং ভাগফল জানি, তাহলে আমরা গুণফল বা ভাগফলে কি করব? হ্যাঁ, ফর্মুলা আছে আরেকটা, সেটা হচ্ছে ধরো এক্স গুণ ওয়াই, এক্স গুণ ওয়াই সমান সমান এম, এম নয় এ ধরি, আর এক্স ভাগ ওয়াই সমান সমান বি। তাহলে বড় সংখ্যাটি কি হবে? বড় সংখ্যাটি হবে হচ্ছে এক্স সমান সমান রুট ওভার এই গুণফল ইন্টু ভাগফল, এ ইন্টু বি। এটা আমি করাচ্ছি, এটা তোমরা বুঝতে পারবে, এগুলো সব সোজা তৈরি করা। আর ছোট সংখ্যাটি হচ্ছে এ বাই বি রুট ওভার, ঠিক আছে, রুট ওভার। এই কটা ফর্মুলা থাকলো জানা, আমরা আস্তে আস্তে এখান থেকে অঙ্ক করতে করতে এগিয়ে যাব। ওকে, স্থানীয় মান আছে, কিছু অঙ্ক আছে যেগুলো স্থানীয় মান বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথম অঙ্কের দিকে যাই। এক নম্বর অঙ্কটা দেখো, এক নম্বর অঙ্কটা ডব্লিউবিসিএস মেইন যে 2017 সালে পরীক্ষা এসেছিল, তাহলে অঙ্কটা ইম্পর্টেন্ট ধরা যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই অঙ্কটা আসবে, একবার এসে গেছে বলে আসবে না এমন নয়, পরীক্ষায় আবার আসতে পারে। ঠিক আছে, প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা কি হবে? প্রথম মৌলিক সংখ্যা শুরু হয় 2 এর থেকে, মনে রাখবে 2, 3, 5, 7, 11। এই হচ্ছে পাঁচটি মৌলিক সংখ্যা, এদের সমষ্টি কত হবে? 2 3 5, 5 4 5 10, 10 আর 7 17, 17 আর 11 28। নামতা মুখস্থ রাখতে হবে, নামতা মুখস্থ রাখতে হবে হচ্ছে কত থেকে কত, বা 11 পর্যন্ত মোটামুটি জানা যায়, 12 থেকে 19 নামতা সবাই মুখস্থ করো, 12 বলছি। আর একটা নোট বই বানিয়ে রাখবে, ঠিক আছে। তাহলে এক একটার উত্তর হলো ডি। এইবার এখান থেকে যদি 2 এর অঙ্কটা করি, কি বলছে? 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত হবে? 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কোনটা কোনটা? 60 ভাগ যায় 61, যায় না। 62 যায়, 63, 7 নং 63 যায়, 64 যাবে, 64 যাবে, 8 8 64, 4 লং 64 যাবে না, 64 হচ্ছে যৌগিক সংখ্যা। 65 5 দিয়ে ভাগ যায়, 66 3 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 67 67, 68 ভাগ যায় 2 দিয়ে, আর 69 3 দিয়ে ভাগ যায়, 70 2 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, 70, 71 71 হতে পারে, 72 2 দিয়ে ভাগ যায়, 73 73 হতে পারে, 74 যায় ভাগ, 74 ভাগ যায় 2 দিয়ে, 75 5 দিয়ে ভাগ যায়। তো আমরা এইটা যোগ করব, যোগ করলে 3 আর 1 4, 4 আর 7 11, 11 3 আর 1 4, 4 7 11 আর 1 12, 2 হাতে 1,
7 আর 1 হাতে আছে কত 1, তাই তো। 7 আর 7 14, 14 6 20, 20 আর 6 26 আর 1 27। তাহলে কত উত্তর হচ্ছে 272। 2 এর বি উত্তর, 1 এর ডি। এবার আমরা করব 3 এর অঙ্ক। দেখো 3 এর অঙ্কটা পরীক্ষা এসেছিল, সিডিএস কমান্ড ডিফেন্স সার্ভিসে এসেছিল। 4 অঙ্কের বৃহত্তম 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। এগুলো কনসেপ্ট, এগুলো করতে করতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো আরো মাথায় গেঁথে নেবো আস্তে আস্তে, ঠিক আছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টে 9। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 100। দেখো বৃহত্তম সংখ্যা সবসময় 9 দিয়ে হয়, ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 1 তারপরে 0 দিয়ে হয়, ঠিক আছে। যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটা 1 তারপরে 3টে 0। যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতো, তারপরে একটা 0 হতো। যদি বলতো এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 5টা 9 হবে অবভিয়াসলি, ঠিক আছে। এর থেকে তো ছোট পাবে না, তো বড় পাবে না। ভেবে দেখো তো এর থেকে বড় কোনো সংখ্যা পাও কিনা 5 অক্ষরের। আর এখানে এর থেকে ছোট কোনো 5 অক্ষরের কোনো বা 4 অক্ষরের যেটাই হোক, এখানে হচ্ছে 5 অক্ষর, তাই তো। তো 5 অক্ষরের এর থেকে ছোট কোনো সংখ্যা পাও কিনা খুঁজে দেখবে। আর 5 অক্ষরের এর থেকে বড় কোনো সংখ্যা পাও কিনা খুঁজে দেখবে, ঠিক আছে। হোমওয়ার্ক থাকলে এটা, আর না থাকলে তাহলে বুঝবে ঠিক বোঝা হয়েছে। 9 8 9, বিয়োগফল হচ্ছে এটা 9 8 9 9। 3 এর এ উত্তর, ঠিক আছে। 4 দেখো, 4 দেখছি না, 4 পারবে তোমরা। নিচের মধ্যে মৌলিক সংখ্যা কোনটি। মৌলিক সংখ্যার বিভাজ্যতার নিয়ম আমরা করব, তখন এটা করলেও হবে, ঠিক আছে। আর যদি খুবই আগ্রহী থাকো এটা করতে, নিজেরা চেষ্টা করবে, তারপরে আমাকে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। 5 অঙ্কটা দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোনটি। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলা হয়, পরস্পর মৌলিক সংখ্যা তাদের বলা হয় যাদের একটিকে আরেকটি দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে। একটিকে আরেকটি দিয়ে ভাগ না করা যায়, তাহলে সেটা পরস্পর মৌলিক সংখ্যা। দেখো আমরা প্রথম থেকে অপশন থেকে শুরু করি, এইসব বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। তাহলে 101কে আমরা 37 দিয়ে ভাগ করব, মেলে কি দেখবো। 37 3 7 21, 3 তারিখে 6 রেখে। দেখো প্রথম কথা, এটা হতে 2, 3 তারিখে 9 2 11, হয় আমাদের 111, তাহলে যাচ্ছে না। 37 দিয়ে 3 বারে যায় না, 37 দিয়ে 2 বারে হয় 74। অতএব 37 দিয়ে আমি 100কে ভাগ করতে পারছি না। তাহলে এটাই আমাদের প্রথমটাই উত্তর হয়ে গেল, আমাদের লাগ ভালো, তার জন্য প্রথমটা উত্তর হয়ে গেল। যদি আমরা চেক করি পরের গুলো, তাহলে দেখো কিভাবে চেক করতে হবে। তাহলে এটা কি করে চেক করব। 11 দিয়ে 187কে ভাগ করব, দেখো ভাগ মিলে যাবে। 11 অক্ষে 11, 77, 7 11 77, মিলে যাচ্ছে তো, তাই না। বা যদি 37 দিয়ে 185কে ভাগ করি, 37 দিয়ে যদি 185কে ভাগ করি, এটা তো ডাইরেক্ট হয়ে যাবে। 5 7 5 বারে যাবে, 5 7 35, 3 3 5 15 18। যদি ভাবো কেন তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারছো না, আমি বলবো যোগ গুণ ভাগ করো। আমার ক্লাস 8-এর একটা গণিত প্রভা সিরিজ আছে, সেই সিরিজটার সঙ্গে যুক্ত থেকো একটু একটু করে। আমি অঙ্কের তোমাদের সবকিছু শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, দেখো 150 15 এর মৌলিক উৎপাদকগুলি কি কি। উৎপাদক বিশ্লেষণ করতে পারো, যারা পারো না তারা দেখে রাখো, তারা একটু কমেন্ট করো যারা জানো না, ঠিক আছে। আমি তাহলে পরবর্তীকালে এটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। যেমন 150 15, এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে 5 দিয়ে যেতে হবে। 3 5 15 0 0 3 5 15, এইভাবে যাবে। এরপরে 3 দিয়ে ভাগ যাবে, 1 0 0 1, ঠিক আছে। এরপরে কত দিয়ে যাবে, 3 5 13 দিয়ে যেতে পারে, 13 বা 11, 11 দিয়ে যাবে না, 11 দিয়ে যেতে পারে। 9 11 99, 11 অক্ষে 11, 7 দিয়ে যাবে, 7 13 91, ঠিক আছে। এই হলো উৎপাদকের বিশ্লেষণ। তো এটা কোনটার মধ্যে আছে সেটা দেখতে হবে।
উত্তরতর্ক বিশ্লেষণ মানে হচ্ছে এটা যেখানে এটা থাকবে তাকে সবাইকে ভাগ করবো আমরা। ভয় পাওয়ার কিচ্ছু নেই এখানে। আমি বারবার বলছি, কমেন্ট করবে, তোমাদের সহযোগিতা পেলে পরে আমি আস্তে আস্তে সম্পূর্ণ অঙ্ক শিখাতে শিখতেই হবে অঙ্ক। হুম। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যার হিসাব এখান থেকে আমরা করতে পারি। মৌলিক সংখ্যার উপর একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, কি করে কোনো সংখ্যা মৌলিক কিনা সেটা আমরা চেক করবো, ঠিক আছে? মৌলিক সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে যে মৌলিকত্ব চেক করতে হয়, তাহলে আমরা কি দিয়ে কি দিয়ে ভাগ করতে পারি? যেমন ধরো 3 দিয়ে ভাগ করার দরকার নেই, 3 দিয়ে ভাগ করে তখন কখন করি আমরা? যখন সেই সংখ্যাগুলোর সমষ্টি 3 দিয়ে ভাগ হয়। সংখ্যাগুলির সমষ্টি যদি সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে সেটা 5 দিয়ে ভাগ যাবে। সংখ্যার শেষে যদি কোনো 2 থাকে বা 2 এর গুণিতক থাকে তাহলে সেটা 2 দিয়ে ভাগ যাবে। সংখ্যার শেষে 0 থাকলে সেটা 10 দিয়ে ভাগ যাবে, এভাবে। কিছু আছে 11 নিয়ম আছে, 8 এর নিয়ম আছে। বিভাজ্যতার নিয়মের একটা আলাদা ক্লাস আমরা করিয়ে দেবো, ঠিক আছে? কোনো সংখ্যা মৌলিক কিনা চেক করার জন্য। এবার আমাদের একের পরের আমরা অঙ্কটা করতে পারি, 9 এর অঙ্কটা করতে পারি। 9 এর অঙ্কটা দেখো, সিডিএস এসেছিল 2000 সালে। অঙ্কটা ভালো অঙ্ক। কি বলছে? এ বি সি এক্স ওয়াই জেড 26টি স্বাভাবিক সংখ্যা হলে যদি এ থেকে শুরু করে বি সি 26টি স্বাভাবিক সংখ্যা এবং শেষ হচ্ছে কততে? এক্স ওয়াই জেড এ গিয়ে, তাহলে এক্স মাইনাস এ, আচ্ছা এর থেকে বিয়োগ, তাহলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এবং এভাবে চলতে গেলে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড এর মান কত? আমাদের মনে হতে পারে অঙ্কটা কি করে আমরা করব, আমরা তো কোনো কটারই মান জানি না, কি করে মানটা আসবে? শুনে রাখো, এরকম অঙ্ক যখনই থাকবে তখন হয় এর মান, এর উত্তর হবে 1 না হয় 0। এই ক্ষেত্রে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে কি বলছে, স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে এক্স এর সাথে প্রথমে কি বিয়োগ হয়েছে? এ বিয়োগ হয়েছে, তারপরে কি বিয়োগ হয়েছে? বি বিয়োগ হয়েছে, তারপরে কি বিয়োগ হয়েছে? সি বিয়োগ হয়েছে, তারপরে এদিক থেকে শেষে দেখো প্রথমে জেড বিয়োগ হয়েছে, তারপরে ওয়াই বিয়োগ হয়েছে। তাহলে এর আগে কি আছে? একটা সময় এক্সও আসবে, তাহলে এর আগের সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স গুণ এক্স, সরি এক্স মাইনাস এক্স, তাই না? তাহলে এটার মান তো শূন্য হয়ে যাবে, এটার মান তো শূন্য। তাহলে শূন্যর সঙ্গে যাই গুণ থাকুক, এরা সবাই গুণ আকারে আছে, এরা সবাই গুণ আকারে আছে, কমা নেই, সরি, গুণ। তাহলে শূন্যর সঙ্গে যাই গুণ করো উত্তরটা হবে শূন্য। এটা খুব ভালো অঙ্ক, অনেক পরীক্ষায় প্রশ্নটা আসে, ঠিক আছে? কি বলছে 11 নম্বরের প্রশ্নটা দেখো। 11 নম্বর ভালো একটা প্রশ্ন আছে। 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ হলো। 10 থেকে 50-এর মধ্যে একটা মৌলিক সংখ্যা বলছে যার স্থান পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয় না, তার মানে কি? সংখ্যাগুলো কেমন হবে? 10 থেকে 11-এর মধ্যে যারা সংখ্যার পরিবর্তন করলো মানে হচ্ছে সংখ্যাটা এরকম আকারে হবে, এক্স এক্স। প্রথম অঙ্ক যা হবে এককের অঙ্ক, দশকের অঙ্ক সেম হবে। তাহলে 11 হতে পারে, 22 হতে পারে, 33 হতে পারে, 44 হতে পারে, তাই না? 44 মৌলিক সংখ্যা নয়, 44 ভাগ যায়, 33 মৌলিক সংখ্যা নয়, 3 11 33, 22 2 11 22, তাহলে থাকলো 11। তাহলে 11 স্থান পরিবর্তন হয় না, তার কি? তাহলে 11ই হবে উত্তরটা। এবং বলছে 11-র বর্গ কত? 11-র বর্গ মানে হচ্ছে 121। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, ঠিক আছে? আজকে 10টা অঙ্ক করিয়ে দিলাম, কেমন লাগলো জানাবে। আর আমি খুব দ্রুত শেষ করিয়ে দেবো, কথা দিচ্ছি, খুব দ্রুত শেষ করিয়ে দেবো, শুধু বুঝতে পারছো কিনা, কানেক্টেড থাকছো কিনা সেটা জানি। ওকে, গুড নাইট, ভালো থেকো সবাই, হ্যাপি স্টাডি, হ্যাপি লার্নিং।